আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আলোচিত রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা নাহিদ। মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। বন্যার্তদের ত্রাণ সহায়তার খরচ নিয়ে হাসনাত আব্দুল্লাহ নতুন পোস্ট। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে আমি একটি ছায়া মন্ত্রিসভা ছায়া ক্যাবিনেট তৈরি করব এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব। তারই সূত্র ধরে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার চ্যানেলে ডক্টর খলিলুর রহমানকে। আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ডক্টর খলিলুর রহমানের সাথে আলাপ করব। ওনার আগে একটু পরিচয় দিয়ে নেওয়া দরকার যে ডক্টর খলিলুর রহমান কে। তিনি 1977 সালে অনুষ্ঠিত প্রথম নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন, করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের MA পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। 80 থেকে 83 সালে তিনি আমেরিকার ফ্লেচার স্কুল অফ ল এবং ডিপ্লোমেসি, হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের শিক্ষালাভ করেন। আইন এবং কূটনীতিতে MA এবং অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেন। তারপরে দেশে ফিরে আসেন। এর আগে 1969 সালে তিনি ঢাকা বোর্ডে 6টি বিষয়ে লেটার নিয়ে SSC পাস করেছেন। উল্লেখ করা যেতে পারে যে আগে লেটার পেত সবাই যারা খুব ভালো ছাত্র ছিল, এবং ইউজুয়ালি 5টা বিষয়ে লেটার পেত। তো উনি 6টি বিষয়ে, ষষ্ঠ বিষয় ছিল বাংলায়। আমি কখনো দেখিনি কাউকে যে বাংলায় লেটার পেয়েছেন। খলিল ভাই প্রথম এবং প্রবাবলি একমাত্র যিনি বাংলাতেও লেটার পেয়েছিলেন। 1985 থেকে 91 তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের সদস্য ছিলেন এবং জাতিসংঘের অর্থনৈতিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। 1991 সালে তিনি বিশেষ উপদেষ্টা পদে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন এবং পরবর্তী 25 বছর নিউ ইয়র্ক এবং জেনেভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যার মধ্যে আছে জাতিসংঘের মহাসচিবের নির্বাহী দপ্তরে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন বিষয়ক প্রধান, জেনেভাস্থ আংটাডের টেকনোলজি ডিভিশন ট্রেড পলিসি অ্যানালাইসিস গ্রুপের প্রধান, জাতিসংঘ সদর দপ্তরে আংটাডের ব্যুরো চিফ, টেকনোলজি ব্যাংক সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের হাই লেভেল গ্রুপের এক্সিকিউটিভ সেক্রেটারি এবং নন ট্যারিফ ব্যারিয়ার সংক্রান্ত জাতিসংঘের আন্তঃসংস্থা কমিটির সভাপতি। এই সমস্ত তিনি জাতিসংঘের কয়েকটি ফ্ল্যাগশিপ রিপোর্টের প্রধান রচয়িতা, লিখেছেন। 2001 সালের LDC কনফারেন্সের প্রোগ্রাম অফ অ্যাকশন রচনার দায়িত্ব পড়েছিল তার উপরে। সেখানেই প্রথমবারের মতো LDCদের রপ্তানি পণ্য ইউরোপিয়ান ইউনিয়নে ডিউটি এবং কোটামুক্ত প্রবেশাধিকার পায়। সেটা ওনার কাজের কারণেই। এই ব্যবস্থা থেকে বাংলাদেশের শিল্প খাত বিপুলভাবে উপকৃত হয়েছিল। এরপরে আরেকটি বিষয় না বললেই নয়, তিনি বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং আপনারা জানেন যে গত জুলাই অগাস্ট বিপ্লবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা গৌরবজনক এবং বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর বাইরে আরেকটি বিষয় না বললেই না, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার এপিসোডগুলো দেখেন, আমার এপিসোডগুলো করার আগে গত 3 বছর ধরে খলিল ভাইয়ের সাথে প্রায় প্রত্যেকটা এপিসোড করার আগে নানা বিষয়ে আলাপ করে ওনার সাজেশন, ওনার গাইডেন্স, ওনার ইনপুটস এ সমস্ত নিতাম। এবং আমার এপিসোডটা যাওয়ার পরে আমি প্রথম যাকে ফোন করতাম যে কেমন হয়েছে এটা, আপনার ফিডব্যাক কি। অধিকাংশ ক্ষেত্রেই উনি ভালো বলেছেন, বাট উনি ক্রিটিক করেছেন, সমালোচনা করেছেন, কোথাও বলেছেন যে এটা এভাবে না বললে। শুধু আমার ইউটিউবের ভিডিও না, আমার ফেসবুকের অ্যাক্টিভিটিসেও উনি অনেক জায়গায় মতামত দিয়েছেন, ক্রিটিক করেছেন, যেন আমরা এই অ্যাক্টিভিজমটাকে রাইট ডিরেকশনে নিয়ে যেতে পারি। তো অনেকেই বলেন আর কি যে আমার ভিডিওগুলো একটা বিধ্বংসী ভূমিকা ছিল। তো আমি যদি অর্জুন হয়ে থাকি তাহলে আমার পিছনের শ্রীকৃষ্ণ খলিল ভাই। খলিল ভাই, আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। আমরা খুবই আনন্দিত যে আজকে আপনি এসেছেন এবং আজকে আপনার কাছ থেকে আমরা শুনবো ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বিষয়। এবং আমার প্রথম প্রশ্ন যে হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশ সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন?
খলিল ভাই, আপনাকে congratulations। আপনাকে অজস্র ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি আমার সম্পর্কে যা বললেন আমি অভিভূত বোধ করছি। এর জন্য আমি তৈরি ছিলাম না। অর্জুনের জায়গায় আমি নাই, তবে আপনি আপনাকে শ্রীকৃষ্ণ, আপনি সরি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের জায়গায় আমি নাই, অর্জুনের জায়গায় আপনি 100 ভাগ। তো যেটুকু আমি বলবো যে গত 3 বছর ধরে আপনার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য আপনি যা কিছু করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারে আপনার যে বিশাল ভূমিকা, তার নিত্যদিনের সাক্ষী কিন্তু আমি দেখেছি অনেক সময় আপনি আমাকে ফোন করেছেন, তখন প্যারিসে 4টা বাজে রাতে, আপনি ঘুমান নাই, হ্যাঁ, কাজ করে গেছেন, পরের দিন কিন্তু 3.5 কাজ। আর আপনার কাজ তো আমি জানি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন আপনি লরিয়াল কোম্পানিতে। অনেকেই বুঝবে না এই কাজের গুরুত্ব, বাট আই নো। আপনি আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে রাজনীতি থেকে শুরু করে কূটনীতি, অর্থনীতি ইত্যাদির জটিল বিষয় আপনি খুব প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন। সুনাগরিক হতে হলে, উত্তম নাগরিক হতে হলে, সচেতন নাগরিক হতে হলে এই জিনিসগুলো জানা বোঝা, এগুলো আমাদের জন্য খুব প্রয়োজন। আপনি সেই হিসাবে একজন শিক্ষকের ভূমিকাও পালন করেছেন। তা এই আন্দোলনে, আপনার এই দীর্ঘ আন্দোলনে যার সমাপ্তি ঘটেছে ছাত্র জনতার বৈপ্লবিক অভ্যুত্থানে, আপনার যে অদ্বিতীয় অবদান, অনবদ্য অবদান, সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে এই আন্দোলনে যারা শহীদ হয়ে, বিনম্র শ্রদ্ধা, যারা নির্যাতিত এবং আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছে সহমর্মিতা, এবং সকল বিজয়ী বীরদেরকে জানাচ্ছি মোবারকবাদ। এর ভেতরে আমার ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটির, যার আমি একজন অন্যতম প্রতিষ্ঠাতা, তার ছাত্ররাও আছেন, আমি এর জন্য খুব গর্বিত বোধ করি। আলোচিত রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা নাহিদ। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। গত 15 জুলাই রাতে হঠাৎ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সে সময় স্লোগানটি নিয়ে অনেকেই সমালোচনা করলেও এর ওপর ভর করে গতি বাড়ে আন্দোলনের। তুমুল আলোচিত এই স্লোগানের আজ 2 মাস পূর্ণ হয়েছে, যে কারণে স্লোগানটিকে স্মরণ করে এর পূর্ণ ব্যাখ্যা দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্লোগান নামা শিরোনামে একটি পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম। সেখানে তিনি লিখেছেন, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। এই জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নামে যে বিভাজনের রাজনীতি ছিল, তাই স্লোগানের মাধ্যমে সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল সেই রাতে। আওয়ামী লীগের ন্যারেটিভ সেই রাতেই ভেঙে গেছিল। অস্ত্র ও বুলেটের মাধ্যমে আরো কয়েকটা টিকে থাকার প্রাণপণ চেষ্টা ছিল কেবল। নাহিদ ইসলাম লিখেছেন, ইতিহাস তো একরোখা কোনো বিষয় নয়। তুই রাজাকার, আমি নই, তুই নই, রাজাকার রাজাকার। স্লোগানও সেই রাতে বহুবার দেওয়া হয়েছে। আন্দোলনে বহু স্রোত ও কণ্ঠস্বর এসে মিলেছে। সবাই সবসময় এক বক্তব্য ধারণ করেছে এরকম নয়। বাস্তবতা প্রেক্ষাপট অনুযায়ীও বক্তব্য কর্মকৌশল বদল হয়েছে বহুবার। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই স্লোগানও হয়েছে। স্মার্ট বাংলাদেশের পক্ষেও বহু গুণগান গাওয়া হয়েছে একসময়। 18 সালেও হাসিনা ও মুজিবের ছবি বুকে নিয়ে আন্দোলন হয়েছে। পরে বুকে রাজাকার লিখে সেই আন্দোলন গতি পেয়েছে। একটা আন্দোলনকে অনেক ডাইমেনশন থাকে এবং বহু পরস্পর বিরোধী ঘটনা একসঙ্গে ঘটতে পারে। এই সামগ্রিকতাকে ধারণ করেই প্রকৃত ইতিহাস রচিত হয়। তিনি আরো লিখেছেন, তার ফল প্রতিশ্রুতিতেই পরদিন মিছিলে হামলা করা হয়। আর এই আন্দোলনে যেহেতু নারী শিক্ষার্থীরা ছিল মূল শক্তি, তাই মেয়েদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়। তারপরে ঘটনা সকলেই জানেন, ফ্যাসিস্টদের শেষ রক্ষা হয়নি। 15 তারিখ সকালে আমাকে বহু মিডিয়া ফেস করতে হয়েছে রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিয়ে। আমার ব্যাখ্যাটি ছিল অনেকটা এরকম, রাজাকার শব্দের কোনো প্রাসঙ্গিকতা এই আন্দোলনে ছিল না। প্রধানমন্ত্রী নিজেই রাজাকার ইস্যু অবতারণা করেছেন এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের রাজাকার আখ্যা দিয়ে অপমান করেছেন। প্রতি উত্তরে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিদ্রূপ করেছে, ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের কোনো প্রকার ট্যাগ দিয়ে আন্দোলনকে দমন করা যাবে না। মূলত আন্দোলনকে দমন করার জন্যই রাজাকার ইস্যুকে সামনে আনা হয়েছে। শেখ হাসিনাকে এই বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার দিনগত মধ্যরাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেওয়া হয়। ফেসবুক পোস্টে দেওয়া নির্দেশনাগুলো হলো, প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনায় পা দেবেন না।
সারা দেশে জুলাই মাসের শেষ দিকে আগস্টের শুরু থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর। আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়ো বার্তায় বিভ্রান্ত হবেন না। প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটে যে ক্ষতি হচ্ছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমাদের দাবি জানাতে সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের কারণে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠনের অন্তর্বর্তী সরকার, যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বন্যার্তদের ত্রাণ সহায়তায় খরচ নিয়ে হাসনাত আব্দুল্লাহর নতুন পোস্ট। বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তার অর্থ খরচের বিষয়ে নতুন পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংক্রান্ত নতুন পোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 4ই সেপ্টেম্বরের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের টিএসসি ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু এই 3 জনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। এখনো পর্যন্ত অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি। তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যকলায় আয় ও ব্যয়ের উপর একটি অডিট করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণে আগ্রহী।